আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসায়নের তৃতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্ন। রৌপ্য একটি প্রয়োজনীয় ধাতু যা পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ের গ্রুপ 11-তে অবস্থিত। এর দুটো আইসোটোপ আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে যে 107 এবং একটা 109, এবং প্রকৃততে এটা যে পরিমাণ পাওয়া যায় সেই পদার্থতার পরিমাণ দেওয়া আছে আমাদের 51.4% এবং 48.6%। এর আলোকে আমাদের প্রশ্ন হচ্ছে রৌপ্যের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেওয়া আছে আমাদের 961.8 ডিগ্রি সেলসিয়াস এবং 2162 ডিগ্রি সেলসিয়াস। এর একটা বক্ররেখা আমাদের অঙ্কন করতে হবে এবং সেই বক্ররেখার বিভিন্ন অবস্থানটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে আসো আমরা 1 নম্বরটা দেখি। আমাদের যদি আমরা এখানে একটা বক্ররেখা, যদি আমরা একটা রেখা গ্রাফ কল্পনা করি, তাহলে আমাদের যদি এইটা আমাদের 0 মূলবিন্দু, এই দিকের যদি আমরা সময় দিই আর এই দিকেরই যদি ধরো আমাদের তাপমাত্রাটা দিই, তাপমাত্রা যদি আমরা এদিকে চিন্তা করি, তাহলে আমাদের যদি এই রকম একটা অবস্থায় যদি আমরা দিই হচ্ছে যে আমাদের ধরো আমরা তাপমাত্রাটা একটু লিখি, এইটা যদি আমরা দিই 900, আমাদের 961.8 ডিগ্রি, আর এইটা যদি আমরা দিই 2162 ডিগ্রি সেলসিয়াস। এখানে ধরো আমরা একটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে যে -5 ডিগ্রি, -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আমরা যদি আমাদের গ্রাফটা আঁকি, তাহলে প্রথমে আমাদের যেহেতু এটা একটা রৌপ্য একটা কঠিন পদার্থ, আর গলনাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অত্যাধিক বেশি, তাহলে আমরা প্রথম দিকে যখন আমাদের তাপমাত্রা দেয়া থাকবে তখন কঠিন অবস্থা থেকে প্রথমে যখনই আমরা তাপ দেব তখন তাপমাত্রা বেড়ে যখন 961.8 ডিগ্রিতে আসবে তখন এই পদার্থটা গলতে শুরু করবে, এবং এর যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ আমাদের যেই রৌপ্যর যতটুকু পরিমাণ দেওয়া আছে সম্পূর্ণ রৌপ্যটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আর তাপমাত্রা বাড়বে না। আমরা ধরে নিই যে এই রকম সময় অতিক্রম করার সাথে সাথে এখানেও এই পর্যন্ত যাওয়ার পরে সেই সম্পূর্ণ রৌপ্যটা গলে যায়। এরপরে সেই তরল রৌপ্যর আবার তাপমাত্রা বেড়ে যখন আমাদের 2161 ডিগ্রিতে আসে তখন সম্পূর্ণ রৌপ্যটা বাষ্পীভূত হওয়া শুরু করে, এবং আবার বাষ্পীভূত হওয়া যখন শুরু করে তখন সম্পূর্ণ রৌপ্যটা বাষ্পীভূত না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর বাড়ে না। ধরে নিচ্ছি আমরা এই পর্যন্ত যাওয়ার পরে সেই সম্পূর্ণ রৌপ্যটা বাষ্পীভূত হয়ে যায়। এখান থেকে আবার যখন আমরা তাপ দিই যদি, তাহলে তাপমাত্রা আবার বাড়তে থাকে। তাহলে আমরা দেখো আমাদের এই অবস্থানগুলো যদি আমরা চিহ্নিত করি, যদি আমরা আমাদের এই অবস্থানটাকে এ, এইটাকে যদি বি, সি, ডি, ই, এফ যদি অবস্থানটা আমরা একটু নির্দিষ্ট করে নিই, তাহলে দেখো প্রথমে আমাদের যখন এ বি অবস্থানে আমাদের যখন ছিল তখন তাপমাত্রা বেড়ে যখন 981 ডিগ্রিতে এসেছে তখন এর বরফটা গলা শুরু করেছে। তাহলে আমরা যদি লিখি এর অবস্থানটা, তাহলে দেখো যদি এর অবস্থান যেভাবে নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা যদি এর অবস্থানটা লিখি, তাহলে এ অবস্থানে রৌপ্য কঠিন অবস্থায় আছে। এখান থেকে যখন তাপমাত্রা বেড়ে আমাদের 961.8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখন কি হয়েছে, রৌপ্যটা গলা
শুরু হয়েছে। এই জায়গার যদি আমরা অবস্থান লিখি তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর যদি আমরা লিখি তাহলে বি অবস্থানে 961.8 ডিগ্রি সেলসিয়াস এ রৌপ্য গলা শুরু করে এবং ডিসি অবস্থানে সম্পূর্ণ রৌপ্য গলে তরলে পরিণত হয়। এখন দেখো, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ রৌপ্যটা তরলে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যতই তাপ দাও না কেন তার তাপমাত্রার আর কোনো পরিবর্তন হবে না। তাপের পরিবর্তন হবে কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন হবে না। তাই দেখো এখানে বিসি অবস্থানে আমাদের এই রৌপ্যের আর কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। এরপরে যখন আবার সম্পূর্ণ রৌপ্যটা গলে যখন তরলে পরিণত হয়েছে তখন আবার দেখো তাপমাত্রা বেড়েছে এবং তাপমাত্রা বেড়ে আমাদের ডি অবস্থানে যখন গিয়েছে তখন সম্পূর্ণ বরফটা আমাদের সম্পূর্ণ রৌপ্যটা আমাদের গলে তখন আবার বাষ্পীভূত হওয়া শুরু হয়েছে। আবার ডি অবস্থানে তাপমাত্রা বেড়ে 2162 ডিগ্রি সেলসিয়াস এ আমাদের রৌপ্য বাষ্পীভূত হওয়া শুরু করে। ডিই অবস্থানে রৌপ্য সম্পূর্ণ বাষ্পীভূত হয়। দেখো আমাদের এই অবস্থানে কঠিন অবস্থায় ছিল, এখান থেকে যখন বি অবস্থানে গিয়েছে তখন রৌপ্যটা গলা শুরু করেছে এবং সম্পূর্ণ রৌপ্য যখন গলে গিয়েছে তখন সি অবস্থানে এসে সম্পূর্ণ রৌপ্যটা আমাদের গলেছে। এরপরে যখন সির থেকে আবার সম্পূর্ণ রৌপ্যটা গলে যাওয়ার পরে আবার তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং ডি অবস্থানে যখন এসেছে তখন সেই রৌপ্যটা আবার তার বাষ্পীভূত হওয়া শুরু হয়েছে এবং অর্থাৎ তার স্ফুটনাঙ্ক হয়েছে। এখান থেকে যখন আবার ডিই অবস্থানে অর্থাৎ সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রা আর বাড়েনি। এই সময়টাই আমাদের সম্পূর্ণ রৌপ্যটা আমাদের বাষ্পীভূত হয়ে গেছে। এরপরে যখন আবার সম্পূর্ণ রৌপ্যটা বাষ্পীভূত হয়েছে তখন আবার তাপমাত্রা বেড়ে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এফ অবস্থানে গিয়েছে। হ্যাঁ, দেখো এখন আমাদের খ নম্বরের প্রশ্ন। খ নম্বরে আমাদের গ্রুপ 11 যে প্রথম মৌলটি আছে সেই মৌলটির উপস্থিতি স্তরের ধারণা ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা জানি গ্রুপ 11 যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে যে পঞ্চম পর্যায়ে গ্রুপ 11 যে মৌলগুলো আছে তার প্রথম মৌলটা হচ্ছে যে আমাদের কপার। তাহলে এই কপারের ইলেকট্রন বিন্যাস করে আমাদের ব্যাখ্যা করতে হবে এর
ইলেকট্রন বিন্যাসের উপশক্তি স্তরের ধারণা। তাহলে দেখো আমরা কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি যে কপারের 29টে ইলেকট্রন আছে। তাহলে কপার আমরা লিখতে পারি গ্রুপ 11 এর প্রথম মৌলটি কপার, যার ইলেকট্রন সংখ্যা 29। দেখো কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 29। আমরা যে ইলেকট্রন বিন্যাস শিখেছি সেই ইলেকট্রন বিন্যাসে আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে, অর্থাৎ এসপি, ডি এবং এফ, এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলো আমাদের সবসময় অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকতে চাই। এই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় থাকতে চাওয়ার কারণে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আমাদের এখানে আছে। আমাদের এই ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালে আমাদের 9টা ইলেকট্রন থাকার কথা, সেখানে 9টা ইলেকট্রন না থেকে 10টা ইলেকট্রন থাকে। সেটা দেখো আমাদের কীভাবে হয়। আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কপার 29, কপারের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আমাদের 4s, দেখো 4s এ 2টা আর এখানে 9টা ইলেকট্রন। এটা আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে যদি আমরা করি তাহলে আমাদের এখানে 2টা এবং এখানে 9টা ইলেকট্রন আসে। কিন্তু যেহেতু ডি অরবিটালে সবসময় আমাদের অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকতে চাই, তাহলে এর পরিপূর্ণ অবস্থা অর্থাৎ ডিতে আমাদের মোট 10টা ইলেকট্রন থাকতে পারে। এখন সহজে যদিও এটা সম্ভব না, কিন্তু কপারের ক্ষেত্রে আমাদের এখান থেকে এসের থেকে একটা ইলেকট্রন ডিতে এসে আমাদের ডি এর যে ইলেকট্রন সংখ্যা এটা পরিপূর্ণ হয়ে যায়, যার কারণে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা অন্যান্য ইলেকট্রন বিন্যাসের থেকে ব্যতিক্রম, অর্থাৎ কপারের আমাদের ডিতে 10টা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন বিন্যাসের আমরা ধারণা হচ্ছে যে, দেখো আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এখানে প্রতিটি উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকতে চাই। তাই কপারের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে অর্থাৎ উপশক্তি স্তরে ডি অরবিটালে 9 এর পরিবর্তে 10টি ইলেকট্রন থাকে। এই অবস্থা সবচেয়ে সুস্থিত
যার কারণে কপারের অর্থাৎ আমাদের যে কপারের ইলেকট্রন বিন্যাস সেখানে আমাদের যদিও ডি অরবিটালে আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটালে 9টা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু কপারের ক্ষেত্রে 9টির পরিবর্তে আমাদের 10টি ইলেকট্রন থাকে। এই অবস্থাটাকে বলা হয় সবচেয়ে সুস্থিত অবস্থা। অর্থাৎ সুস্থিত অবস্থা হচ্ছে যে আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে এসপিডিএফ, এই উপশক্তি স্তরগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকতে চাওয়াটাই সবচেয়ে সুস্থিত অবস্থা। এই সুস্থিত অবস্থার কারণে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম দেখা যায়। তো এই হচ্ছে যে আমাদের খ নম্বরের প্রশ্ন, অর্থাৎ উপশক্তি স্তরে ধারণ ইলেকট্রন বিন্যাস করে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম সেটা দেখানো হলো। দেখো এখন আমাদের গ নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা। আমাদের যে পর্যাপ্ততার পরিমাণ দেওয়া আছে আইসোটোপ, দেখো এখানে সিলভারের দুটো আইসোটোপ দেওয়া আছে এবং আইসোটোপ দুটোর প্রকৃতিতে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণটার শতকরা পরিমাণটা আমাদের দেওয়া আছে। এই শতকরা পরিমাণ থেকে আমাদের আপেক্ষিক নির্ণয় করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। দেখো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে যে সমান হচ্ছে যে মৌলের ভর সংখ্যা গুণ তার পর্যাপ্ততার পরিমাণ। যতটা আইসোটোপ থাকবে ততগুলো আইসোটোপের ভর সংখ্যা সাথে তার পর্যাপ্ততার পরিমাণ যদি আমরা গুণ করে যোগ করি এবং তাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাই। তাহলে দেখো আমরা গ নম্বরের প্রশ্নটা যদি করি তাহলে আমাদের দেওয়া আছে সিলভার এর 2টি আইসোটোপ যাদের ভর সংখ্যা যথাক্রমে 107 ও 109 এবং প্রকৃতিতে এদের পর্যাপ্ততার পরিমাণ এবং এদের পর্যাপ্ততার পরিমাণ 51.4% ও 48.6%। এখন আমরা যদি এদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে আমরা জানি, দেখো আমরা যদি সূত্রটা একটু মনে রাখি তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর আমরা যদি এইটা একটু এপাশে সরিয়ে লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে যে, তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা গুণ পর্যাপ্ততার পরিমাণ যোগ ভর সংখ্যা গুণ আমরা যদি লিখি পর্যাপ্ততার পরিমাণ।
ভাগ আমরা দিয়ে দিতে পারি 100। যেহেতু এখানে আমাদের শতকরা পরিমাণটা দেওয়া থাকে তাই 100 দিয়ে এটা ভাগ করে দিতে হয়। শতকরা টোটালটা আমাদের 100%। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে ভর সংখ্যা গুণ পর্যাপ্ত দর পরিমাণ যোগ ভর সংখ্যা গুণ পর্যাপ্ত দর পরিমাণ। যতগুলো আইসোটোপ থাকবে ততগুলো আইসোটোপেরই ভর সংখ্যা আর পর্যাপ্ত দর পরিমাণ গুণ করে যদি আমরা যোগ করি এবং সেই যোগফলটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। এখানে যেহেতু আমাদের দুটো আইসোটোপ আছে তাই আমরা দুইটা যোগ করছি। তাহলে আমাদের প্রথমটাই আমাদের রয়েছে 107 গুণ আমরা যদি ওর পর্যাপ্ততার পরিমাণ লিখি তাহলে 51.4 যোগ আমাদের দ্বিতীয়টা আছে যে 100 ভর সংখ্যা আছে 109 গুণ এটা 48.6 ভাগ হচ্ছে যে আমাদের 100। তাহলে দেখো এইটাকে যদি আমরা একবারেও তুমি করে দিতে পারো, এটাকে যদি আমরা একবারে গুণ করে দিই, গুণ করি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আসে আমাদের 107.968 10968 গ্রাম মতো। তাহলে এইটাকে যদি আমরা একটু কাছাকাছি লিখি তাহলে যেহেতু এখানে 96 তাই আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নিতে পারি অর্থাৎ 108 প্রায়। তাহলে দেখো সহজেই আমরা যে আইসোটোপ দুটো দেওয়া আছে সেই আইসোটোপ দুটো থেকে আমাদের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পেয়ে গেলাম 108। তাহলে আমরা এভাবে সহজেই আমরা কী করতে পারি, সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি। তো এই ছিল আমাদের আজকের যেই উদ্দীপক সেই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর।